স্বাগত। আমি জাহিদ হোসেন আছি। আমরা সারাদিনে আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া যে রায়, সেই রায় সম্পর্কে আলোচনা করব এবং এই রায়টি আজই হয়তো পূর্ণাঙ্গ রায় আমরা হাতে পাবো বলে আমরা আশা করছি এবং কিছুক্ষণের মধ্যেই এটা প্রকাশ হবে বলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছিলেন এবং এই রায়টি হয়েছিল গত বছর 10 মে। আমরা আজকে আসলে সারাদিনই এই রায়ের জন্য অপেক্ষা করছি যে কখন এই রায়টি হয় এবং কয়েকজন সাবেক প্রধান বিচারপতি সহ অন্যান্য আপিল বিভাগের বিচারকরা একসঙ্গে বসেছেন যে আজকে এই রায়টি চূড়ান্ত করার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত ওই রায়টি হয়তো আজই আমাদের হাতে চলে আসবে। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক জানিয়ে গত বছরের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাত্র 2 মিনিটে দেয়া রায়ের সংক্ষিপ্ত আদেশে বলা হয়, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া পূর্ণাঙ্গ রায়ে দ্বিমত জানিয়ে মত দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া ও বিচারপতি নাজমুন আরা সুলতানা। তবে 7 বিচারকের 5 জনই মত দেন সংশোধনী বাতিলের পক্ষে। সংক্ষিপ্ত আদেশে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও আগামী 2 মেয়াদের জন্য ব্যবস্থাটি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন আদালত। তবে বাতিল হওয়া ব্যবস্থার মতো এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে বিদায়ী প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিদের অন্তর্ভুক্ত না করার জন্য বলেছেন আদালত। জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার এমনকি সংবিধান সংশোধন করতে পারে বলেও জানানো হয় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দেয়া ওই রায়ে। ইতোমধ্যে সংসদ এই রায়ের আলোকে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সে সময়কার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বাংলায় লেখা এই রায়ের 342 পৃষ্ঠার চূড়ান্ত কপিটি আদালতে জমা দিয়েছিলেন গত মার্চে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে খায়রুল হকের রায়ে দ্বিমত জানিয়ে 136 পৃষ্ঠার মতামত দেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। আর এই রায়ের সঙ্গে সম্মতি দেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। 1996 ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদে সংবিধানের 4টি অনুচ্ছেদ সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে বিএনপি সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে 1999 সুপ্রিম কোর্টের 3 আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে 2004 সালে সংবিধানের 13তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল অনুমতি দেয় আদালত। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আজ রাত 9টার মধ্যেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশের পর এর কপি ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়া হবে। আমি যতদূর জানতে পেরেছি যে আজকেই হয়তো মাননীয় 7 বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হক সহ 7 জন বিচারপতি আজকে রায় সই করবেন। এটাই আমার সর্বশেষ ইনফরমেশন। কখন এবং আমরা দেখেছি প্রধান বিচারপতি চলে গেলেন, চলে গেলেও এটা ওনাদের নিজস্ব ব্যাপার, কিভাবে করবেন, কিন্তু আমার যতদূর আমি জানি যে আজকে হয়ে যাচ্ছে। এটি কি সই হওয়ার পর আজকেই আপনারা প্রকাশ অনলাইনে যাবে? আমরা যেতে পারে, আজকে যেতে পারে, যদি হয় সম্ভাবনা থাকতে পারে। আজ আমরা আলোচনা করব ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রসঙ্গে। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। ব্যারিস্টার রফিকুল হক, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ স্যার, আমরা জেনেছি যে ত্রয়োদশ সংশোধনীর যে রায়, সেটার পূর্ণাঙ্গ রায়টি হয়তো আজকেই আমাদেরকে জানানো হবে বা প্রকাশ করা হবে। এখন আমার ঠিক 5 মিনিট আগে কথা হয়েছে জি স্যার। যিনি রায় দিয়েছেন, মেন রায় দিয়েছেন, ওনার সঙ্গে। ওরা এখন সবাই বসছেন, আশা করছি আজ রাত 12টার মধ্যে তারা শেষ করতে পারবে। স্যার, গত বছর বেসিক রায় তো আমরা জানি, জি স্যার, তার বাইরে তো যেতে পারবে না। এখন কোশ্চেন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, ইন দ্য মিন টাইম আবার অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি। রায় পেন্ডিং থাকা অবস্থায়, রায় পেন্ডিং না, রায় দেওয়ার পরেও 15th অ্যামেন্ডমেন্ট হয়ে ওটাকে আনডু করে দিল। এটা তো জগা খিচুড়ি হয়ে গেছে। এখন কী হবে বলা কঠিন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কেয়ারটেকার সরকার ছাড়া ইলেকশন হবে না। ইলেকশনের আগে দেখবেন 2টো অ্যামেন্ডমেন্ট দরকার। একটা হচ্ছে যে 15th অ্যামেন্ডমেন্টে যেটা কেয়ারটেকার বাতিল করে দিল, সেটাকে আবার রিভাইভ করতে, সেটাকে অ্যামেন্ড করতে হবে। আর একটা অ্যামেন্ড করতে হবে যে কেয়ারটেকার সরকার যেটা হঠাৎ, তার কী রূপরেখা হবে।
কেয়ারটেকার বলছে, তার কি রূপরেখা হবে দুজনে কেউ এখনো বলে নাই, এমনকি বিএনপিও তো বলে নাই। বিএনপি বলছে কেয়ারটেকার সরকার হবে, কিন্তু কোনো রূপরেখা দিয়েছে? দেয় নাই। আওয়ামী লীগ তো দেয় নাই। আওয়ামী লীগ শুধু একটু কনসেশন দিয়েছেন মাঝে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোয়ালিশন সরকার হতে পারে। কোয়ালিশন সরকার হওয়া মানে নেবে এসছে তাদের স্ট্যান্ড, আগেকার স্ট্যান্ড থেকে কোয়ালিশন সরকার নেবে। কোয়ালিশন বলতেই তো কোয়ালিশন বিটুইন টু পার্টিস। সুতরাং উনি এগ্রি করছেন যে ইলেকশন হবে তাতে দুই পার্টিরই লোক থাকবে। স্যার, আপনি বলছেন যে দুটো আগে যে আমরা মূল আদেশের অংশ পেয়েছিলাম, সংক্ষিপ্ত রায় এবং বিস্তারিত যে রায়, এর ভিতরে মৌলিক কোনো পার্থক্য থাকবে না, কিন্তু স্যার থাকতে তো পারে না। কেন, কথা হচ্ছে যে একবার আপনি দিয়েছেন, সবাই সই করেছেন, 7 জনের সই এখানে আছে, এরপরে কেন চেঞ্জ দ্যাট বেসিক জিনিসটা চেঞ্জ করতে? তার মানে আমরা আসলে একটা ইলাবোরেশন পাবো, যে একটা বিস্তারিত ব্যাখ্যা। ওই যে বলেছেন না, নেক্সট দুটো 10th এবং 11th কেয়ারটেকার হতে পারে, সেইটা এলাবোরেশন পেলে আমাদের এবং সরকারের এবং আমাদের সবার জানতে সুবিধা হবে যে ওনারা কি বলতে চান। সেইটা এক্সপ্লেনেশন আজকে ওরা 12টার মধ্যে ফাইনাল করবেন। আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, বলছে যে আমরা ফাইনাল করছি। স্যার, আপনি এই মামলায় একজন অ্যামিকাস কিউরি হিসেবে আপনার মতামত দিয়েছেন এবং আপনারা বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এখানে আপনাদের মতামত দিয়েছেন। তো এই যে মূল যে রায়টা আমরা এখনো পর্যন্ত জানি, আমরা পেয়েছি, সেখানে বলা হয়েছে যে এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আবার একই সঙ্গে আগামী 2টি নির্বাচনের জন্য নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এটা হতে পারে। তাহলে আপনার কি মনে হয় যে এই বিষয়ে কোনো ব্যাখ্যা আমরা? অ্যাকচুয়ালি আমি অ্যামিকাস কিউরি যে ছিলাম, সেখানে আমার মেন ট্রাস্ট ছিল আমার আর্গুমেন্টে যে এই তত্ত্বাবধায়ক সরকারে জাজ সাহেবদের কোনো রকম ইনভলভ করা উচিত না, তাহলে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স তো নষ্ট হবে এবং এতে সমস্ত কনস্টিটিউশনাল একটা বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন নাড়া পড়ে যাবে। সেই জন্য দেখেন সেখানে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে দি পার্লামেন্ট হাউএভার ইন দ্য মিন টাইম ইজ এ লিবার্টি টু ব্রিং নেসেসারি অ্যামেন্ডমেন্টস এক্সক্লুডিং দ্য প্রভিশনস অফ মেকিং ফর্মার চিফ জাস্টিস অফ বাংলাদেশ or the judges of the appellate division as the head of the non-party caretaker government. এটা তো স্টিক করছে। মানে আগামীতে যদি নির্বাচন হয়ও তবুও চিফ জাস্টিস এবং অন্যান্যরা এটাতে। এখন আপনি যখন কেয়ারটেকার তুললেন, তখন ইস্যুটা কি হবে আমি বলি, শোনেন। লেট আস বি প্র্যাকটিক্যাল। থিওরি বাদ দেন, লিভ থিওরি। প্র্যাকটিক্যাল হচ্ছে বিএনপি উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট করবে না। আওয়ামী লীগ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট আমি যাব না, কিন্তু উনি একটা কনসেশন করেছেন কোয়ালিশন গভর্নমেন্ট। তো কোয়ালিশন গভর্নমেন্ট বলতেই দুই পার্টি বোঝায়। সুতরাং কেয়ারটেকার বলেন, ইন্ট্রিম বলেন, টেম্পোরারি বলেন, অ্যাড ইন্ট্রিম বলেন, যা বলেন, এই বর্তমান সরকারের আন্ডারে ইলেকশন হচ্ছে না, একটা কোয়ালিশন হবে। স্যার, আমরা একটু সুপ্রিম কোর্টে যাব, সেখানে আমাদের প্রতিবেদক আছে জান্নাতুল ফেরদৌসী, আমরা একটু কথা বলবো। জান্নাতুল ফেরদৌসী, আপনি আমাদেরকে একটু জানাবেন যে এখন এই রায়টির সর্বশেষ পরিস্থিতি কি আছে, অর্থাৎ এটা কখন নাগাদ আসতে পারে, কোনো সর্বশেষ কিছু কি জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা যেটা গত মিনিট 10 মধ্যে আমরা দেখেছি যে আপনি জানেন যে প্রধান বিচারপতি সহ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সবাই কিন্তু দুপুরের পরে কোর্ট ছেড়ে চলে গেছিলেন, প্রধান বিচারপতি সন্ধ্যায় চলে গেছিলেন। তো গত 10 মিনিটে আমরা দেখেছি 3 জনই ফিরে এসেছেন। মোজাম্মেল হোসেন ফিরেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ফিরেছেন এবং একটু আগে বিচারপতি এসকে সিনহা ফিরেছেন এবং বাকিরা কিন্তু ভিতরে ছিলেন। এবং আমরা জেনেছি যে ওনারা এখন প্রধান বিচারপতির রুমে সবাই আছেন এবং এই বিষয়টি যেটি বিচারপতি ওয়াহাব মিয়া যিনি দ্বিমত জানিয়েছিলেন মতে, তারটি আমরা জানছিলাম যে ওনার কারেকশন চলছিল এবং এখন মোটামুটি আমরা জেনেছি যে তারা সবাই 7:30, আমাদেরকে জানানো হচ্ছে 7:30 নাগাদ তারা সবাই একসাথে হয়েছেন। এবং অল্প কিছুক্ষণের মধ্যে খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আমাদেরকে বলেছেন যে ওনারা আজকে সিগনেচার সই করবেন এবং অন্যরাও সই করবেন এবং 8টা নাগাদ এটা হয়ে যাওয়ার কথা ওনাদের দেয়া তথ্য মতে। আর জাহিদ হোসেন, আমি যাকে আমাদের সাথে পেয়েছি, উনি এই মামলার আপিলকারীদের একজন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। তো একটু তার সাথে আমরা কথা বলবো যে এই যে এতদিন পর, দীর্ঘ প্রায় 1.5 বছর পরে রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ওনারা কিন্তু বারবার বলে আসছিলেন যে ওনারা চাচ্ছেন তাড়াতাড়ি রায়টি
রায়টি প্রকাশ হোক। তো উনি আসলে কি চেয়েছিলেন এবং ওনার প্রতিক্রিয়া কি, এটি আব্দুল মান্নান সাহেব আপনি যদি একটু জানান যে এই যে রায় আপনি জানেন যে আজকে মোটামুটি এটি চূড়ান্ত পর্যায়ে, তো কি অবস্থা, আপনি আসলে কি চেয়েছেন এবং আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি। আসলে আমরা চেয়েছিলাম যে পুরা তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আমরা বাতিল চেয়েছিলাম এবং এটা অসাংবিধানিক ঘোষণার জন্য আমরা আবেদন করেছিলাম। আপনারাও জানেন যে ইতিপূর্বে আমাদের যে শর্ট অর্ডারটা জাজমেন্টটা দেওয়া হয়েছে, সেখানে এটাকে বাতিল করেছে, সাথে দুটো অপশন রেখেছে। তো পূর্ণাঙ্গ জাজমেন্টের কপিটা এখন আমরা বিশ্লেষণ করার সুযোগ পাইনি। এটা বিশ্লেষণ করে আমরা বাকি বিষয়টা বলতে পারবো যে কী আছে। সেক্ষেত্রে কি আপনাদের অন্য কোনো পদক্ষেপ আছে যে যদি এরকম হয় যে শর্ট সংক্ষিপ্ত আদেশের মতোই থাকে, সেক্ষেত্রে আপনারা কেউ চিন্তা করেছেন যে আপনারা এটা নিয়ে পরবর্তী পুনর্বিবেচনা বা কীরকম কোনো পর্যায়ে আছে কি আইনগত কোনো এটার আসলে ব্যাখ্যা কি? এটা আসলে চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। শর্ট যে আদেশটা দিয়েছে ওইটাই থাকবে, ওইটাই মূলত অর্ডারটা থাকবে। এখন পূর্ণাঙ্গ জাজমেন্টটা পাওয়ার পরে আমরা বিশ্লেষণ করে, সেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট সাহেব আছেন, আছেন, আমরা সব কিছু ওইটা বিশ্লেষণ করে দেখবো যে নতুন কোনো আমাদের কোনো গ্রিভেন্স আছে কিনা, যাবো কি যাবো না, ওটা জাজমেন্ট পাওয়ার পরে আমরা দেখতে পাবো। এই যে এই রায়টা নিয়ে বিতর্ক চলছিল, রাজনৈতিক বিতর্ক সব মিলে সবাই চাচ্ছিল রায়টা দ্রুত প্রকাশ হোক, আজকে সেটা অবশেষে হতে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই এতে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ, আমরা আপাতত যে খুশি যে সারা দেশে এবং ইভেন কি সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে এখনো আলোচিত হচ্ছে, বাট ইতিমধ্যে গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দিয়েছে। ধন্যবাদ। জাহিদ হোসেন, আপনি শুনছিলেন যে আপিলকারী উনি বলছেন এবং এরপরে বাকি সর্বশেষ যে তথ্য জানানোর আমি সময় মতো জানিয়ে দেবো। ধন্যবাদ ফেরদৌসী এবং আব্দুল মান্নান খান স্যার। আমরা জানছিলাম যে সর্বশেষ কি অবস্থা সুপ্রিম কোর্টে, পরেও আমি জানিছি আবার। তো ও যখন আমরা বললো এখন একটি তারপরে ছোট্ট আমি আবার বিরতি জেনেছি। নিব, আবার বিরতি থেকে এসে আমরা জানবো স্যারের কাছ থেকে যে এই মামলার সর্বশেষ অবস্থা। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রফিকুল হক। আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায় বাতিল, সেটির পূর্ণাঙ্গ রায়টি আজকে হয়তো আমরা পেয়ে যাব। স্যার, আমরা এর আগে যে কথাটা বলছিলাম, বিশেষ করে যে পরিস্থিতিটা এই রায়ের ফলে, যে একদিকে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, অন্যদিকে রায়টা পূর্ণাঙ্গ প্রকাশ হওয়ার আগে সংসদ নতুন একটি অ্যামেন্ডমেন্ট এনেছে, 15th অ্যামেন্ডমেন্ট। এই পুরো বিষয়টি আবার বিএনপি বলছে যে তারা এই জিনিসটা মানে না। ফলে এই ত্রিমুখী যে অবস্থান, তার থেকে জনগণ চায় যে একটা সমাধান, যেন আর মানে কোনো ধরনের সংঘাতের দিকে রাজনীতি না যায়। তো এইখানে আপনি কি আশার আলো দেখছেন, অথবা এখানে কিভাবে সমন্বয় সম্ভব? আমাদের জুডিশিয়ারি দিয়ে বড় প্রবলেমে পড়েছি। এই বৃদ্ধ বয়সে দেখলেও খারাপ লাগে। যারা যে 10th মে 11 জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টটা এখনো কমপ্লিট হয়নি, আজও কমপ্লিট হয়নি, এখনো ঘন্টাখানে লাগবে কমপ্লিট হতে। অথচ যারা নিজেদের একটা রুলস অফ কন্ডাক্ট কোড অফ কন্ডাক্ট ফর জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ওরা করেছিলেন 7th মে 2000-এ, কত বছর আগে। সেখানে বলছে 12 বছর, হ্যাঁ, যে জাজেরা সঙ্গে সঙ্গে জাজমেন্ট কমপ্লিট করে দেবে, দেরি করবে না। অথচ আজ 1 বছর 1.5 বছর প্রায় দেরি হয়ে গেল। তো নিজেরাই তাদের কন্ডাক্ট ভায়োলেট করছে। স্যার, এই অভিজ্ঞতাটা কি সব মামলা? না, সব মামলা হয় না। এই মামলাটা নিয়ে এত প্রবলেম দেখা দিয়েছে যে জাজেরাও জানে না কি বলবে, আমরাও জানি না কি বলবে, আর আপনারাও সময় সময় টেলিভিশনে এসে এই নিয়ে ডিসকাস করছেন। তো যাই হোক, আজকে এটা শেষ হয়ে যাবে আশা করি। কিন্তু শেষ যাই হোক, প্রবলেমটা হচ্ছে whether the next election will be held under caretaker government or not. BNP will never contest an election unless it is caretaker government. Awami League's stand ছিল no, it must be under their government. However, they have considered to the extent that there will be coalition government. The coalition government হলে আপনারও থাকবে 5 জন, আমারও 5 জন থাকবে, এরশাদ সাহেবের 2 জন থাকতে পারে। আমি কথা বলছি, সবাই মিলে একটা গভর্নমেন্ট হলো, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। But who will head that government? Whether it is the Prime Minister or the opposition leader or the Speaker or the President. এই who will head the government, এইটা যদি ডিসাইড হয়ে যেত। এখন ধরুন ডক্টর বলেছেন যে লটারি করে, এটা তো লাক্সের গাড়ির লটারি না, তো লাক্সের প্রেজেন্টেশন লটারি করে কি আর
হেড অফ দ্য গভর্নমেন্ট তৈরি লটারি, কাদের মধ্যে লটারি হবে? সারা দেশের লটারি হবে। সেই জন্য আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ইলেকশন হবে না। কেয়ারটেকার গভর্নমেন্টটাকে হতে হলে মোরাললেস দুজনে এগ্রি করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টে কনসিড করেছে, এগ্রি করেছে ট্যাক্টফুলি, ট্যাসিটলি। এখন হু উইল হেড দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, এই ডিসিশনটা যদি হয়ে যায় তাহলে আমাদের সুষ্ঠু ইলেকশন হওয়া সম্ভব। আর তা না হলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস আমি দেখতে পাচ্ছি। বাট উই মাস্ট অ্যাভয়েড কনস্টিটিউশনাল ক্রাইসিস। উই ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ অ্যানাদার 111। আমাদের ইলেকশন হতেই হবে, নির্দিষ্ট সময় ইলেকশন হতে হবে, সুষ্ঠু ইলেকশন হতে হবে। ইলেকশন কমিশনার যদি দরকার হয় আরও স্ট্রং করতে হবে। এবং এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট পাকিস্তানে অলরেডি বিল এনেছে এবং পাশও হয়ে গেছে গত সপ্তাহে, তারা করে ফেলেছে। তারা তাদের মেথডে করেছে যে দুজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে, কে হেড হবে, সব করেছে। আমাদেরও এরকম একটা দুই গ্রুপে মিললে কনফ্রন্টেশন না করে কনসিলিয়েশন করে ডায়ালগ করে দুই পার্টি এটা সলভ করা উচিত। সময় খুব বেশি নেই, এর মধ্যে এটা সলভ করা উচিত, এইটা আমি মনে করি। স্যার, যে তত্ত্বাবধায়ক সরকার অথবা যেই নামই আমরা ডাকি না কেন, নির্বাচনকালীন সরকার কি হবে এবং তার রূপরেখাটা কেমন হওয়া দরকার এবং এটার প্রধান কি হবে? দেখেন, কেয়ারটেকার বিএনপি বলছে রূপরেখা দেয় নাই। জি স্যার। কেয়ারটেকার কাদেরকে নিয়ে কেয়ারটেকার হবে বলে নাই। আওয়ামী লীগ বলছে কোয়ালিশন, বলেছে কোয়ালিশন, কিভাবে কোয়ালিশন হবে সেটা বলে নাই, কিন্তু কোয়ালিশন কথাটা বলে ফেলেছে। কোয়ালিশন বললে ইনডাইরেক্টলি ইট ইজ কেয়ারটেকার বা আদার দ্যান নর্মাল এক্সিস্টিং গভর্নমেন্ট, এটা বলেছে। তো এখন দুটি মডেলে দুজনা দুই মুখে যাচ্ছিল, এখন দুজনা এই মুখে আসছে। এখন প্রশ্ন হচ্ছে হু উইল হেড দ্য কেয়ারটেকার। এইটি যদি তারা ডিসাইড করতে পারে তাহলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায়, এইটা আমি মনে করি। তো এবং এটা হতে গেলে অনেক রকম পথ আছে, আমি বললে তো হবে না। যেমন স্পিকারকে করতে পারে, প্রেসিডেন্টকে করতে পারে, বা তারা মেলে দেশের বাইরের একজন, নিজের একজন নিউট্রাল একজন মিস্টার এক্স, যে খুব নিউট্রাল লোক, তাকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে হেড করব। সেখানে প্রশ্ন উঠতে পারে যে নন ইলেক্টেড কেয়ারটেকার গভর্নমেন্ট কেন হবে? একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টে why it will be conducted by non-elected, headed by a non-elected person? সেক্ষেত্রে আপনি আওয়ামী লীগ কিংবা বিএনপি একটা সিট খালি করে দিয়ে ওই মিস্টার এক্স, যাতে আমরা রাজি হয়েছি, তাকে সেখান থেকে ইলেক্টেড করে নেওয়া যেতে পারে। যদি আমার আপনার ভাব থাকে, আমরা যদি সত্যিকারে চাই, অন প্রিন্সিপাল যদি আমরা এগ্রি করি, তাহলে হাউ ইট উইল বি এফেক্টেড, মানে মেটেরিয়ালাইজ করার জন্যে, মেথডটা বার করার জন্যে খুব একটা ডিফিকাল্ট আমি মনে করি না। হ্যাঁ, কথা হচ্ছে যে আমরা কি চাই, আমরা কনফ্রন্টেশন চাই না রিকনসিলিয়েশন চাই? আমরা যদি চাই নিজেদের সত্যিকারে একটা ভালো ইলেকশন হোক, তাহলে অসুবিধা নেই। স্যার, আরেকটি জিনিস ওই রায়ের ব্যাপারে, রায়ে আমরা দেখেছি যে 5 জন আপিল বিভাগের 5 জন বিচারক একদিকে বলেছেন, অন্যদিকে 2। এই বিষয়টা আসলে কি, সাধারণ মানুষ এটাকে কিভাবে? এখন দেখেন, এটা রায় তো ওই শর্ট রায় পেয়েছি, পুরো রায় না পেলে তো বলা কঠিন। এবং আমার যা ধারণা, পুরো রায় পাওয়ার পরে দেখবেন কেউ না কেউ আবার একটা রিভিউ করছে। কারণ আমাদের তো অভ্যাস আছে, আমরা একবার শেষ পর্যন্ত দেখি। তা কেউ ওই যে লয়ার যে দেখলেন, যার কথা আব্দুল মান্নান খান, ওনার এগেনস্টে যদি যায়, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এটা ইললিগাল। তা এখন তো ইললিগাল ঠিক হচ্ছে না, বলছে যে কেয়ারটেকার হতে পারে। তা যদি হয়, উনি হয়তো রিভিউ করবেন। বলে এখানেই শেষ না। আর লয়াররা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কেসের শেষ নেই, চলতেই থাকবে। এটা আমাদের অভ্যাস। আমরা সুযোগ পেলে একটা, আর এইরকম একটা রসালো জিনিস পেলে আমরা এটা নিয়ে রস বার করতেই থাকবো, চলতেই থাকবে। আবার হিয়ারিং হবে, আবার রিভিউ হবে, সব কিছু হবে। কিন্তু আমি যেটা চাই সেটা একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক। আর এইভাবে কেয়ারটেকার আর কোয়ালিশন গভর্নমেন্ট, টেম্পোরারি গভর্নমেন্ট, ইন্টিম গভর্নমেন্ট, এগুলো একেবারে ওয়ান্স ফর অল এটা সলভ হয়ে যাক। নতুন ইলেকশন হয়ে যে পার্লামেন্ট হবে, তারা এটা ডিসাইড করে ফেলুক। যেমন এতে করেছে, পাকিস্তান করেছে, রিসেন্টলি পাকিস্তান করে ফেলেছে। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন যে আমরা সংঘাত নয়, আমরা গণতন্ত্রের দিকেই এগিয়ে যাব। আশা করি নিশ্চয়ই আমরা ওই পথেই যাব। দর্শক, আমরা শুনছিলাম ব্যারিস্টার রফিকুল হকের কাছ থেকে যে
ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যেই রায় দিয়েছে তার পূর্ণাঙ্গ রায় এলে তার কি প্রভাব পড়তে পারে এবং এটা নিয়ে সামনে আমরা কি করতে পারবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।